Hello, do you hear হ্যালো, me? ইয়েস। So আপনি যে বললেন যে আপনি কতগুলো ভুল খুঁজে পেয়েছেন, হুম। can you share আমাদের সাথে একটু শেয়ার আম, করেন? আচ্ছা, তো পাই চার্ট ইন দ্য টেবিল। যেখানে যেখানে ভুল হয়েছে সেখানে আন্ডারলাইন করেননি? আন্ডারলাইন গোল চিহ্ন দেননি? এখন রিডিং পড়াতে হ্যাঁ, কিছু নাই? না, এখানে স্পেলিং মিস্টেক হয়েছে। মানে মেজর মেজর ভুল মানে কোনটা সেটা বলেন। টেল মি দ্য বিগ মিস্টেক হোয়াট ইউ ফাউন্ড। আচ্ছা, গ্রামাটিক্যাল মিস্টেক, এই যে ওভারঅলের মধ্যে এই একটা জায়গা আছে না, 5 ইয়ার্স ওয়ার্ক লাইফ এ হুম 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 গভর্নমেন্ট জব হোল্ডার। হ্যাঁ হ্যাঁ। এখানে এ না দিয়া এজ এ গভর্নমেন্ট জব হোল্ডার হবে, অথবা লাইফের পর একটা কমা দিয়া এ গভর্নমেন্ট জব হোল্ডার, এরকম কি হবে? আচ্ছা, এটা আপনার গ্রামাটিক্যাল মিস্টেক নাকি? আমার কাছে মনে হয়েছে। এনিথিং এলস? এটা ছাড়াও আছে হচ্ছে কোনটা? স্পেসিফিক বলেন, নিচের দিকে, স্পেসিফিক। ইন ডিটেইলসে, ইট ক্যান বি সিন ফ্রম দ্য পাই চার্ট দ্যাট a great numbers of, আমি এখানে কোনটা নাম্বার অফ নিচের? স্টুডেন্ট নিচের দিলাম। দিকে বলতে কি মানে 3 নাম্বার চার্ট, মানে 3 নাম্বার পেজ? না, ইন ডিটেইলের মধ্যে, আচ্ছা, ইন ডিটেলে কি লেখছেন যে ইট ক্যান বি সিন ফ্রম দা পাই চার্ট দ্যাট, পরে আ গ্রেট নাম্বার অফ নাম্বার অফ স্টুডেন্টস। স্টুডেন্ট। হ্যাঁ, তারপরে? এটা কি এইখানে মনে হয় ভুল হয়েছে? আচ্ছা, বুঝতে এখানে কি পারছি। নাম্বারস অফ স্টুডেন্ট হবে নাকি? আচ্ছা, সমস্যা নাই। অন দা আদার হ্যান্ড, দেখেন 1 নাম্বার চার্ট দেখেন। তারপরে হচ্ছে ওই পেজের মধ্যে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা। ওকে, সমস্যা নাই। ভুল শুদ্ধ মিলিয়ে মানুষ। এটা এটা আপনার কত নাম্বার বই থেকে ছিল? এটা হচ্ছে ক্যামব্রিজ 15, টেস্ট 4, টাস্ক 1, এটা কি টাস্ক 2। আপনার সাবজেক্টের সাথে মিলে গেছে নাকি? হ্যাঁ, নাকি আমার নাকি সাবজেক্টের সাথে মিলে গিয়েছে। নাকি আপনি নিজে বানিয়ে দিচ্ছেন? না, না, বানিয়ে দেবো কেন, ওই সাবজেক্টের সাথে মিলে গেছে। আচ্ছা, তাহলে দেখেন, এই যে শুরুতে দেখেন, এই 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 কি বলে, স্ক্রিন দেখতেছেন? দেখতেছি। হ্যাঁ, তাহলে এই যে দেখেন, এই প্রথমে দেখেন এখানে চার্টস হবে, চার্টস, টু চার্টস। এস দেন, এখানে এস দেন। উম, ও আচ্ছা, আচ্ছা, 2 চার্টস। আচ্ছা, এখানে যেটা লেখছেন না, এই যে হোয়াট হ্যাভ ডান, মানে এইখানে হ্যাভ ডান না দিয়ে হোয়াট ইজ ডান দিবেন, অথবা আর ডান দিবেন। মানে এইখানে একটা বড় সড়ো ভুল করছেন, সেটা আমি পরে মানে বলবো, যেহেতু আমার কাছে এখন ছবিটা নাই। ওই টাস্ক 1-এর মানে ছবিটা আপনি কি আমাকে মানে দিতে পারবেন ইয়েতে, মেসেঞ্জারে? হ্যাঁ, হ্যাঁ, দিতে পারবো। আচ্ছা, আপনি আমাকে একটু ছবিটা পাঠান তো। আফটার কমপ্লিটিং দেয়ার আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি, এই যে ডিগ্রি বানানটা ভুল করছেন। হ্যাঁ, হ্যাঁ, দেখতে পারেন, ভুল করছি। দিছি। ঠিক আছে, তাহলে আমি কিভাবে বুঝলাম যে এটা আপনার একদম সাবজেক্টের সাথে মিলে যায়? আমি তো আন্দাজই বলছি।
আচ্ছা দেখেন, এই যে ডিগ্রি বানানটা ঠিক কেন করছেন। অ্যানথ্রোপোলজি আমার সাবজেক্ট, আপনি তো জানেন। না না না, হ্যাঁ। আমি তো আর সেটা জেনে আর দেই, মানে আমি এই যে বই দেখে তো আর দেই নাই, আমি আন্দাজি বলছি যে 15 থেকে করেন আর কি, ডিগ্রি বানানটা ঠিক করে নেন। হ্যাঁ, করছি। What will be the salaries of the, এনে কি লেখছেন অ্যানাদার নাকি? অ্যানথ্রোপোলজিস্ট। ও না, অ্যানথ্রোপোলজিস্ট। অ্যানথ্রোপোলজিস্ট এখানে ধরে তাহলে কেন? এখানে একটা এস দিবেন, অ্যানথ্রোপোলজিস্টস। অ্যানথ্রোপোলজিস্ট। হ্যাঁ, তারপরে ওভারঅলে কি লেখছেন দেখি। ইয়েস, আবার সাথে সাথে যায়। From the pie chart, it's seen that the destination of anthropology graduates are different, and here a massive number of students were included. The কি লেখছেন এটা? themselves, themselves না না না, এই যে এটা কি লেখছেন যে massive number of students were included the SEL। ইনক্লুডেড দা না, দেম হবে, দেম হবে, THEM হবে, এম দিতে ভুলে গেছি। ও ও themselves লেখছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। In full-time work sector, and the lowest were in part-time work plus grad study. পোস্ট, এখানে গ্রাজুয়েট হবে। তাড়াহুড়ো করে লিখতে যায়, এটাতে দিছি শেষ করে। এই সেন্টেন্সের বিয়ারে মানে কি? ডিভিয়েতে মানে হলো যে ডিভিশন দেয়নি। the pie chart is seen that the destination of anthropology graduates are different, and here a massive number of students were included themselves in full-time work sector, and the lowest were in part-time work plus postgraduate study. Beside, the table chart represent that after 5 years work life, a government job holder, এখানে তাহলে এই যে ওয়ার্ক লাইফ, এখানে অফ এ গভর্নমেন্ট জব হোল্ডার দিবেন, যে একজন সরকারি চাকরিজীবীর কাজের জীবন হবে। কিন্তু হুম। এখানে উইল ওকে। রিসিভ হাই স্যালারিজ বললে এখানে সাবজেক্ট দিতে হবে যে একজন সরকারি কর্মকর্তা এত স্যালারি পাবে। আপনি যেটা বলতেছেন, কথাটা দুই ভাবে বলা যায়, যে 5 বছর পরে একজন সরকারি কর্মজীবীর স্যালারি বৃদ্ধি পাবে বা বেশি হবে, অথবা একজন সরকারি কর্মকর্তা সে 5 বছর পরে দ্বিগুণ বেতন পাবে। কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, 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 এখানে লাইফ দিলাম কেন? আহারে। মানে Besides the আপনার table এখানে chart যদি present that after 5 years of work, মানে আমি এটা বুঝাইতে চাইছিলাম যে 5 বছর কর্মজীবনের পর তার স্যালারি এত পরিমাণ বৃদ্ধি পাবে। আফটার 5 ইয়ার্স না, ওয়ার্ক সেটা লাইফ না, একটু শুনেন, মনোযোগ গভর্নমেন্ট। দিয়ে শুনেন শুনেন। আচ্ছা। আপনার সাবজেক্ট যদি ধরেন যে একজন সরকারি কর্মকর্তা, সাবজেক্টকে ধরলেন একজন ওয়ার্কার, তাহলে একজন হুম, ওয়ার্কার 5 বছর পরে, যে 5 বছর পরে দ্বিগুণ মানে 2 গুণ বেতন পাবে, এটা হলো আমার কথা। এটা হলো এক ধরনের কথা। হুম, আরেকটা হলো যে এখানে সাবজেক্ট যদি দেন দা, এই যে স্যালারি অফ আ গভর্নমেন্ট এমপ্লয়ি, তখন কি দিবেন? উইল বি ইনক্রিজড পেঁচিবে। টুয়াইস। হ্যাঁ, বুঝতে পারছেন?
এইভাবে আপনি বলতে পারেন যে দ্য স্যালারি অফ আ গভর্নমেন্ট এমপ্লয়ি উইল বি ইনক্রিজড টুয়াইস, 5 বছর পরে। অথবা একজন কর্মী, মানে আমি 2 বছর পরে দ্বিগুণ বেতন পাবো, আর আমার বেতন দ্বিগুণ হবে, যে মাই স্যালারি উইল। বুঝতে পারছেন? তো এই দুইটা হুম। জিনিসের পার্থক্য বুঝতে হবে। তা আপনি যেটা লেখছেন দুইটা মিক্স করে লেখছেন, তো এটার কোনো মিনিং হয় নাই, যে কোনো একটা লিখতে হবে। তো আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমার এই সেন্টেন্সের সাবজেক্ট কে, হু ইজ দ্য সাবজেক্ট হিয়ার, মি অর মাই স্যালারি। আমি দুইভাবে লিখতে পারবো। যদি নিজেকে সাবজেক্ট ধরি তাহলে আমার কথাটা হবে এরকম, আর হ্যাঁ যদি হ্যাঁ। আমার বেতনটা যদি সাবজেক্ট হয়, যে আমার বেতন বাড়বে, তাহলে আমার সাবজেক্ট হবে এইরকম। বুঝতে পারছেন? কিন্তু দুইটা আবার আমি একসাথে বলতে পারবো না। হুম, বুঝতে পারছি। In compare of freelance consultants and private companies, a great number of students included themselves in full-time work, whereas the less are connected with part-time. ঠিক আছে। On the other hand, from the table chart it can be, এই যে দেখেন, এই it can be seen, এই একটা স্ট্রাকচার আপনি 3-4 জায়গায় ইউজ করছেন, সো লেখার কোনো উন্নতি নাই, একই ধরনের স্ট্রাকচার আসতেছে। From the table chart, it can be seen that after 5 years, work experience of দিতে হবে এখানে of, এ- কোথায়? এখানে এখানে ইয়ার্স দেন, এখানে অফ দেন। ওই, ও পাইছি। ইয়ার্স কোথায় বলতেছি সেটাই পান না 10 মিনিটের আগে। এক্সপিরিয়েন্স। উইল বি হাই রেঞ্জ হুইচ পাইছি। আর 50%, হোয়ার এজ, এই লেখার কোনো ই নাই, মানে গতানুগতিক লেখা। বুঝছেন? স্ট্রাকচার নিয়ে কাজ হুম। করতে হবে, সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে কাজ করতে হবে। আপনি স্যাম্পল আনসার পড়েন না, এটা হলো আপনার সব থেকে বড় সমস্যা। আপনি একটা 8 লেভেলের আনসার পড়েন, এই টপিকটা হুবহু লিখে আপনি গুগলে সার্চ দেন, দিয়ে লাস্টে অ্যাড করে দেন যে আমাকে 8 ব্যান্ডের একটা লেখা দেখাও, সেইখানের সেন্টেন্স নিয়ে আপনি কাজ করেন, তাদের আপনার ওভারঅলটা আপনি হুবহু লিখেন, সেইভাবে আপনি নিজে লেখার চেষ্টা করেন 4-5 বার, কনক্লুশনটা লেখার চেষ্টা করেন। এখানে আবার মানে 3 নাম্বার পেজে, মানে 3 নাম্বার পেজে এটা দিছেন, স্ক্রিন দেখতেছেন? হুম। হ্যালো? হ্যাঁ কথা হ্যাঁ, বলেন না শুনতে কেন? পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাইলে এখানে দুইবার, এক এক লেখার মধ্যে দুইবার ওভারঅল কেন আসবে? এখানে ওভারঅল দিছেন, আবার ইন্ট্রোডাকশনের পরেও ওভারঅল দিছেন, এটা মানে কি? রাইটিং টাস্ক ওয়ানের মধ্যে ইন্ট্রোডাকশন পরে ওভারঅল দিছি, তাহলে কি করছেন? না টু এর মধ্যে? আমি তো রাইটিং টাস্ক 1 নিয়ে কথা বলতেছি। এইটা আর একটা। ওইটা আর একটা দিছেন? হ্যাঁ। আচ্ছা, এটা রাইটিং টাস্ক 1 না? এই যে, হ্যাঁ, ওয়ান। হ্যাঁ, তো এটা কি আপনি এখানে শেষ করে দিছেন? হ্যাঁ। On the other hand, from the table chart, it can be seen that after 5 years, তো টেবিলের আর বর্ণনা কই? এই টেবিলের কথা আপনি 2 লাইনে শেষ করে দিছেন। আপনার সময় ছিল রাইটিং না তাই। আপনার রাইটিং নিয়ে বহুত কাজ করতে হবে।
আচ্ছা দেখেন, আপনি এই যে কোশ্চেনে যান, কোশ্চেনে দেখেন এখানে যে হুম। তিন রকমের কাজ আছে, যে প্রাইভেট জব, গভর্নমেন্ট জব এবং ফ্রিল্যান্স কনসালটেন্টস। তো এই তিন হুম। রকমের জবের তাদের এইখানে আপনার স্যালারি রেঞ্জ দেওয়া আছে না? আপনি হুম। শুধু হাইয়েস্ট লোয়েস্ট বললে তো হবে না, স্যালারি রেঞ্জ নিয়েও তো কথা বলতে হবে। তো এটা নিয়ে আরেকটু পড়বেন। মানে এটা যে স্যাম্পল আনসারটা দেওয়া আছে না, এটারও যে পিছনে যান, হুম। পিছনে গিয়ে স্যাম্পল আনসারটা আমাকে একটু ছবি তুলে পাঠান, আমি আপনাকে বলে দিই। এটা কি টেস্ট 1 নাকি টেস্ট 4? ফোর। হ্যাঁ, তো 4 এর এই রাইটিং টাস্ক 1 এর স্যাম্পল আনসারটা ছবি তুলে পাঠান। আপনার অনেক কাজ করতে হবে এই রাইটিং নিয়ে। রাইটিং টাস্ক 1 এর স্যাম্পল আনসারটা ছবি তুলে পাঠান। দিতেছি। দেন। দেখেন। ওই ওই পেজটা আপনি খুলে রাখেন আপনার সামনে, তাহলে আমি যেটা বলবো সেটা আপনার হ্যাঁ, বুঝতে খুলে রাখছি। সুবিধা হবে। ধরেন এই লেখাটার মান আছে আপনার কত, 6, তাই না? এখানে বলে দিচ্ছে। তা আপনি এখান থেকে একটু হুম। পড়তে পারেন, কিন্তু আপনাকে পড়তে হবে অলওয়েজ 7+ মানের লেখা। তাহলে আপনি, আপনার রাইটিং ইমপ্রুভ হবে। কারণ ধরেন আপনার বর্তমান লেভেল আছে 6.5, সো আপনি তো আর এই 6 থেকে কিছু শিখতে পারবেন না। আপনাকে ভালো মানের লেখাটাই পড়তে হবে, যাতে করে আপনি না। ওইখান থেকে সেন্টেন্সের স্ট্রাকচার, কানেক্টর বা আরো অনেক কিছু আপনি অ্যাড করে আপনার লেখার মান উন্নয়ন করতে পারেন। বুঝাইতে পারছি? হুম। হুম। হু হু করেন না। হু হু করে তো লেখার কোনো মানের মানে উন্নতি নাই, খালি হু হু করেন। এক কথা প্রতিদিন বলতে হয়। আচ্ছা, চুপ করে থাকবো। করে থাকবো। এখানে কনক্লুশনটা দেখেন, যে এক লাইনে কত সুন্দর করে কনক্লুশন লেখছে। একটা লেখা তো সবগুলা খারাপ হয় না, কিছু কিছু তো ভালো হয়। আপনি এইভাবেই লেখার চেষ্টা করেন। হ্যাঁ। ও, আপনি, হ্যাঁ হ্যাঁ, আবার এখানে কনক্লুশন দেওয়া দরকার ছিল। আমার এটা দরকার ছিল, ওইটা দরকার ছিল, কিন্তু আমি কিছুই করি না। দিস ইজ নট দ্য সলিউশন। এই সব কথা বলা হয়েছে মহাপাপ। যে আগে আমার তো এটা বলছেন করা। আপনি যে ওভারঅল দিতে, কনক্লুশন টনক্লুশন না দিতে, কনক্লুশন শুধু। না দিতে বলি নাই, বলছি কনক্লুশন ডাজেন্ট ম্যাটার। যদি আপনার লেখাটা ওই রকম সুন্দর থাকে, কনক্লুশন ডাজেন্ট ম্যাটার টাস্ক 1 এ। কিন্তু দিলে যে মহাভারত শুদ্ধ হবে সেটা তো না। আবার মানে, মানে দেওয়া যাবে না সেরকম কোনো নিয়মও নাই, বা দিতে হবে সেরকম কোনো নিয়মও নাই। আপনি আপনার লেখাটাকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। এখানে মেইন হলো যে আপনার এবিলিটি উপস্থাপন করা, যে আপনি দেখাচ্ছেন যে আপনি কত সুন্দর করে লিখতে পারেন। আর স্যাম্পল আনসার আপনি পড়বেন অবশ্যই, না পড়লে তো আপনি আইডিয়া নিতে পারবেন না যে একটা ভালো মানের লেখা লিখতে গেলে কি কি মশলা থাকতে হয় লেখার মধ্যে, সেটা তো আপনার জানতে হবে। এই কারণে বারবার বলি যে আপনি স্যাম্পল আনসার পড়েন, বইয়ের পিছন থেকে পড়েন বা আপনি গুগলে সার্চ দিয়ে পড়েন, কিন্তু পড়তে হবে। যে কোনো রাইটিং টাস্ক লিখতে যান না কেন, আপনাকে পড়তে হবে। 50টা 60টা স্যাম্পল আনসার পড়লে তখন দেখবেন আপনি অটোমেটিক 7+ মতো করে আপনি স্কোর পাচ্ছেন। এবং ওই লেভেলের লেখা আপনি লিখতে পারতেছেন, কারণ আপনি ওই ধরনের লেখার সাথে অভ্যস্ত, আপনি জানতেছেন যে ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়। হুম। বুঝাইতে পারছি? না, হুম করা যাবে না। হ্যাঁ, বুঝছি। যেমন দেখেন, এই রাইটিং এর একটা সেন্টেন্স নিয়ে আমি কথা বলি, যে ওই যে 2 নাম্বার পার্টে খেয়াল করেন, ইন্ট্রোডাকশনের পরে শেষের লাইনটা, মানে শেষের লাইনের দিকে দেখেন যে অনলি 12% অফ গ্রাজুয়েটস আর আনএমপ্লয়েড। সেন্টেন্সটা পাইছেন? হ্যাঁ, পাইছি।
তাহলে দেখেন এই যে একটা সেন্টেন্স সুন্দর করে লেখলো, এখানে এই যে 12% আনএমপ্লয়েড এর চিহ্নটা দেওয়া আছে, যে ওই কতগুলা ডট 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 দেওয়া বা ওই যে দাগ দেওয়া আর কি, তাহলে সেটা হলো কি 12%। তার মানে 12% লোক ছিল কি বেকার 100%-এর মধ্যে। যে ডেস্টিনেশন অফ অ্যানথ্রোপোলজি গ্রাজুয়েটস হুম। ফ্রম ওয়ান ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি থেকে এই বিষয়ে যারা পড়াশোনা করছে তার মধ্যে যদি 40 জন বের হয়ে থাকে, 40 জনের 12% তারা কি বেকার ছিল। তো এই যে পেসিভ একটা সেন্টেন্স, যে আর আনএমপ্লয়েড, এটা পেসিভ নাই, এটা আপনার অ্যাক্টিভেরই। যেমন আমি বেকার, আই এম আনএমপ্লয়েড। তাহলে এইভাবেও তো আপনি কোনো সেন্টেন্স লেখেন নাই, লিখেছেন? লিখেন নাই। তাহলে পড়লে একটা স্যাম্পল আনসার পড়লে অনেক সেন্টেন্স আপনি পাবেন। এবং দেখেন এই প্রত্যেকটা বইয়ের পেছনে 4টা রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2 এর স্যাম্পল আনসার দেওয়া আছে, সেগুলো পড়লে মহাভারত শুদ্ধ হয় না, আপনার নিজের ইমপ্রুভ হবে। হয়তো একটা বা দুইটা আপনার থাকবে যে ব্যান্ড 6 বা ব্যান্ড 5.5, কারণ তারা ওই সব ক্যাটাগরি রাইটিং দিয়ে রাখে, যে আপনি এইভাবে লিখলে 5 পাবেন, এইভাবে লিখলে 6 পাবেন, আর যেখানে লেখা থাকবে যে ভেরি গুড আনসার, ওইগুলো আপনি পড়বেন, ওইগুলো 7 বা 8 ব্যান্ডের লেখা বা 9 ব্যান্ডের লেখা আপনার আসছে। তো সেগুলো অবশ্যই পড়তে হবে, না পড়লে তো আপনি জানবেন না, সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কাজ করতে পারবেন না। এবং অবশ্যই গুগলে গিয়ে সার্চ দিবেন যে আমি এই লেখাটার ভালো মানের লেখা মানে পড়তে চাই, তখন আপনাকে স্যাম্পল আনসার দিবে। আর এই যে স্পেলিং মিস্টেক, একই রকমের স্ট্রাকচার, এগুলা বাদ দিতে হবে। বুঝতে পারছেন? বা আপনি চ্যাট জিপিটিতে যেয়ে ওই হুম। যে টেবিল চার্ট যেটা দেওয়া আছে না পাই চার্টের নিচে, সেটার ছবিটা শুধু চ্যাট জিপিটিতে দেন, হ্যাঁ। দিয়ে বলেন যে এই চার্টটা কিভাবে সুন্দর করে মানে বর্ণনা করা যায় একটা এবং ভালো স্কোর পাওয়া যায়, তখন তারা আপনাকে একটা স্যাম্পল আনসার দিবে। ওইটা আপনি ফলো করেন, ওইটা পড়েন, পরে দেখে দেখে লেখেন। তারপরে না দেখে লেখার চেষ্টা করেন, মানে মুখস্থ করবেন না, জাস্ট আইডিয়া নিবেন যে তারা কিভাবে সেন্টেন্সটা লিখছে। তবে পরবর্তীতে আপনি ভালো মানের লেখা লিখতে পারবেন। যেমন এইখানে দেখেন, এই যে রাইটিং টাস্ক 1 এর স্যাম্পল আনসারে খেয়াল করেন যে ওই 3 নাম্বার পার্টে আমি কথা বলতেছি, যেটা একটু বড়। হ্যাঁ, তো এইখানে একটা লাইন হুম। দেখেন, ওই মাঝামাঝি দেখেন যে দ্য সিচুয়েশন ইজ ডিফারেন্ট ইন প্রাইভেট কোম্পানিজ। সেন্টেন্সটা পাইছেন কিনা জানি না, খুঁজলে পাইছি। পাবেন। মাঝামাঝি, দ্য সিচুয়েশন ইজ ডিফারেন্ট ইন প্রাইভেট কোম্পানিজ মানে পাইছি পাইছি। প্রাইভেট কোম্পানি নিয়ে যখন তারা কথা বলবে, তখন তারা একটা শুরুতে একটা কথা বলে নিছে, যে আমরা ধরেন আগে ওই গভর্নমেন্ট নিয়ে কথা বলছি এবং ফ্রিল্যান্স নিয়ে কথা বলছি, নাও উই আর গোয়িং টু টক অ্যাবাউট প্রাইভেট কোম্পানিজ, সো দ্য সিচুয়েশন ইজ ডিফারেন্ট ইন প্রাইভেট কোম্পানিজ। একটা সুন্দর সেন্টেন্স, যে ওই দুইটার হয়তো বা কিছু কিছু মিল আছে বা কিছু কিছু অমিল আছে, কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে টোটালি ডিফারেন্ট। পরে কি বলছে, যে মোর অফ দেম গেট from $50,000 to $74,000, then from 75 to $99,000। তো এইভাবে সেন্টেন্স গুলো পড়লে আপনি অনেক আইডিয়া পাবেন, তখন আর আপনার ওই যে আপনাকে আমার বলতে হবে না যে আপনি একই রকমের সেন্টেন্স বলতেছেন, লিখতেছেন। এখানে দেখেন কানেক্টর ইউজ করছে বিসাইডস, একেবারে 6 পাওয়া তো খারাপ স্কোর না, কিছু না কিছু তো তার লেখার মধ্যে থাকবে, তাই না? যেমন এখানে এই যে দুই হুম। নাম্বার পার্টে দেখেন সেন্টেন্সটা শুরু করছে কিভাবে, যে এজ উই ক্যান সি ফ্রম দ্য পাই চার্ট মেজরিটি অফ অ্যানথ্রোপোলজি গ্রাজুয়েটস আর এমপ্লয়েড। বেশিরভাগ এমপ্লয়, এই যে অ্যানথ্রোপোলজির গ্রাজুয়েটরাই কি কাজে নিযুক্ত আছে। একটা সুন্দর সেন্টেন্স। আপনি এই সেন্টেন্সটাই পরবর্তীতে যখন লিখবেন, এই ধরনের রাইটিং টাস্ক থাকলে সেখানে আপনি মানে অ্যাপ্লাই করেন, যে মেজরিটি অফ অ্যানথ্রোপোলজি গ্রাজুয়েটস আর এমপ্লয়েড, এটা দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? এই ফুল টাইম পার্ট টাইম বুঝতে সেটা পারছি। না বলে আপনি এই সেন্টেন্সটা বললেন, যে ফুল টাইম পার্ট টাইম তো বলতেই হবে, কারণ যেহেতু এখানে বলা আছে, কিন্তু এই যে শুরুতে একটা কথা বলছে, আবার দেখেন এই যে 3 নাম্বার পার্টে আমি যেটা বলছি, যে তারা যখন প্রাইভেট সেক্টর নিয়ে কথা বলছে, শুরুতে বলে নিছে কি যে দ্য সিচুয়েশন ইজ ডিফারেন্ট ইন প্রাইভেট সেক্টর।
দ্য মেজরিটি অফ অ্যানথ্রোপোলজি গ্রাজুয়েটস আর এমপ্লয়েড। বেশিরভাগই তারা কি বিভিন্ন কাজে নিযুক্ত। সুন্দর সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। তো অবশ্যই অবশ্যই আপনি স্যাম্পল আনসার পড়বেন। একটু ওয়েট করেন, আমি আপনাকে একটা গুগলের একটা দেখাচ্ছি, দাঁড়ান। তো কিছু আসে। এটা কত ছিল? কেমব্রিজ 15 15, টেস্ট 4। রাইটিং টাস্ক 1, টেস্ট 4, স্যাম্পল আনসার 9 ব্যান্ড। দাঁড়ান, আপনাকে আমি এইখানে নিয়ে আসি। স্ক্রিন দেখা যায় কিনা বলেন। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে দেখেন আমি হুম, হুম। কিভাবে সার্চ দিছি, যে কেমব্রিজ 15 রাইটিং টাস্ক হয়ে হয়ে গেছে টাস্ক। যে টাস্ক 1, টেস্ট 4, স্যাম্পল আনসার 9 ব্যান্ডের একটা আমি লেখা চাচ্ছি। এখানে দেখেন আসছে যে 9 band sample answer for Cambridge 15 writing task 1 test 4 would include an introduction paraphrasing the prompt, an overview of the main trends and a detailed body with specific comparisons and figures organized logically into paragraphs. ধরেন এই যে এটা হলো আপনার টাস্কটা, তাই না? এই যে the chart below shows what anthropology graduates from one university did after finishing their undergraduate degree course. তো এখন যদি আপনি এখানে এই যে স্যাম্পল স্ট্রাকচারটা দেওয়া আছে কন্টেন্ট, এটা আপনি পড়লেন, তাহলে কিন্তু আপনি একটা ধারণা পাবেন। এখানে যে ওভারভিউ কিভাবে লিখতেছে, বডি পার্ট 1, বডি পার্ট 2, কনক্লুশন। এভাবে স্যাম্পল আনসার না পড়লে তো আপনি জানবেন না। যেমন দেখেন এখানে ইন্ট্রোডাকশন লিখছে যে দা প্রোভাইডেড পাই চার্ট ইলুস্ট্রেট। এই যে ইলুস্ট্রেট একটা ভালো ওয়ার্ড। এই প্রোভাইডেড সিনোনিম হলো ইলুস্ট্রেট। এই যে ইলুস্ট্রেট the employment status of anthropology graduates from a single university। এখানে ওয়ান ইউনিভার্সিটি বলছে, সেই ওয়ানের সিনোনিম এখানে দিয়ে দিছে যে সিঙ্গেল ইউনিভার্সিটি। while the accompanying table shows the salaries of those who are employed after 5 years। এই যে কত সুন্দর সেন্টেন্স, স্পেসিফিক সেন্টেন্স, যে যারা কি কাজে নিযুক্ত হবে বা নিযুক্ত থাকবে 5 বছর পরে, তাদের বর্ণনা বলা আছে কি টেবিল চার্টে। টেবিল শোজ দ্যাট, টেবিল শোজ দ্য স্যালারিজ অফ দোজ হু আর এমপ্লয়েড আফটার 5 ইয়ার্স। তো এই সেন্টেন্সটা আপনি 5 বার লেখেন, এই মানে এই ধরনের স্ট্রাকচার আপনার মাথায় ঢুকে যাবে, তখন আপনি পরবর্তীতে লিখতে পারবেন। এই যে প্রোভাইডের জায়গায় বা প্রেজেন্টেড এর জায়গায় আপনি ইলুস্ট্রেট ইউজ করেন, একটা ওয়ান ইউনিভার্সিটির জায়গায় আপনি সিঙ্গেল ইউনিভার্সিটির কথা বলেন, ওভারভিউ এর দিকে আপনি খেয়াল করেন। এই যে এখান থেকে পড়েন, ওভারঅল আ মেজরিটি অফ গ্রাজুয়েট সিকিউরড, মানে নিশ্চিত করেছিল আর কি, এরকম। আমরা বলি না যে সিকিউর জিপিএ 5, যে ফুল টাইম এমপ্লয়মেন্ট, যে ফুল টাইম তারা কাজ করবে, যে ফুল টাইম এমপ্লয়মেন্ট উইথ ফ্রিল্যান্স কনসালটেন্টস অ্যান্ড গভর্নমেন্ট ওয়ার্কার্স জেনারেলি আর্নিং হায়ার স্যালারিজ দেন দোজ ইন দ্য প্রাইভেট সেক্টর। ওই প্রাইভেট সেক্টরের সাথে আপনার কম্পেয়ার করে দিচ্ছে যে হায়ার স্যালারিজ, আর্নিং হায়ার স্যালারিজ। বডি পার্ট 1-এ কিভাবে লিখতে হবে, যে ডিসকাস দ্য পাই চার্ট ডেটা, কম্পেয়ারিং দ্য ক্যাটাগরিজ অ্যান্ড হাইলাইটিং দ্য মোস্ট অ্যান্ড লিস্ট কমন আউটকামস। এক্সাম্পল দিচ্ছে যে 52% of graduates took full-time positions while only 15% found part-time jobs। যেখানে এই যে দেখেন দুইটাই কিন্তু পাস্ট টেন্সে বলছে, যে এক জায়গায় দিচ্ছে কি যে টেক এর পাস্ট ফর্ম টুক, আর এক জায়গায় কি ফাইন্ড এর পাস্ট ফর্ম কি ফাউন্ড।
কত সুন্দর সেন্টেন্স যে 52% গ্রাজুয়েটস কি তারা কি ফুল টাইম পজিশন নিশ্চিত করেছিল, যেখানে হোয়াইল অনলি 15% ফাউন্ড পার্ট টাইম জবস, a smaller proportion were either unemployed or pursued further study. খুবই কম, যেটা কি 12% ছিল কি বেকার, আর ভবিষ্যতে পড়াশোনা করছে 8%। আর বাকিরা তো সেই চাকরি করছে, কেউ ফুল টাইম কেউ পার্ট টাইম। সো ইফ ইউ রিড the 9 band or 8 band or 7.5 band sample answers every day, then you can improve your writing skills. দেখবেন, পড়বেন, ওই সেন্টেন্স নিয়ে কাজ করবেন যে তারা কোন কোন জায়গায় চেঞ্জ করতেছে। যেখানে আমার কোশ্চেনে বলে দিচ্ছে একটা ইউনিভার্সিটি মানে একের সিনোনিম দিয়ে দিল সিঙ্গেল, শোজ এর সিনোনিম দিল ইলুস্ট্রেটস, ওভারঅলটা কিভাবে লেখছে, কিভাবে কম্পেয়ার করলো। 14 লাইনের ওভারঅল লেখা তো দরকার নেই, আমি এক লাইনে সুন্দর করে ওভারঅল দিব পুরা 2টা চার্ট নিয়ে, পাই চার্ট এন্ড টেবিল চার্ট। এই যে পাস্ট টেন্সে বলতেছি, এক জায়গায় টুক দিলাম, এক জায়গায় ফাউন্ড দিলাম, মিনিং সেম। আবার কম্পেয়ার করে দিলাম যে বাকি দুইটার পার্সেন্টেজ এখানে আমি দিয়ে দিলাম, যেটার প্রপোর্শন ছিল একদম স্মল। আর স্মলার প্রপোর্শন ওয়ার ইদার আনএমপ্লয়েড অর পারসিউড ফার্দার স্টাডি, যারা ভবিষ্যতে পড়াশোনা করছে আফটার কমপ্লিটিং দেয়ার গ্রাজুয়েশন। বডি পার্ট 2 এ কি বলছে দেখেন, যে ডিসকাস দ্য টেবল ডেটা ফোকাসিং অন দ্য ডিফারেন্সেস ইন স্যালারি ব্যান্ডস বিটুইন দ্য এমপ্লয়মেন্ট সেক্টরস। এক্সাম্পল দিচ্ছে রিগার্ডিং স্যালারিজ, মানে ওই কোশ্চেন থেকে কিভাবে লিখতে হবে আর কি, যে উইথ 40% and 50% আর্নিং ওভার 1000 নাকি 1 লাখ, 1 লাখ রেসপেক্টিভলি। এই যে ইন কন্ট্রাস্ট, এটা আপনি ইউজ 1 লাখ। করেন, private industry had more graduates in the lower salary brackets. প্রাইভেট কোম্পানিগুলোতে পরিমাণে বেশি ছিল কম টাকায়, সেটা বললেন। কনক্লুশন দেখেন কিভাবে বলতেছে, যে আ সেপারেট কনক্লুশন প্যারাগ্রাফ ইজ নট অলওয়েজ নেসেসারি, অ্যান ইফেক্টিভ ওভারভিউ ক্যান ফাংশন অ্যাজ আ কনক্লুশন। যে এটা নেসেসারি না, সব সময় নেসেসারি না আপনাকে কনক্লুশন যে দিতেই হবে, বাধ্যতামূলক না। অ্যান ইফেক্টিভ ওভারভিউ, আপনি 15 লাইনের ওভারভিউ দিয়ে লাভ নাই। চোখে পড়ার মতো কোন জিনিসটা চোখে পড়তেছে সেটা আপনাকে বলতে হবে, বা আপনি পুরা তথ্যটাই ওভারভিউ আপনি ওভারঅলে 1 লাইনে বলে দিতে পারবেন। কিন্তু সেটার জন্য তো ওই যে স্যাম্পল আনসার পড়তে হবে। স্যাম্পল আনসার মানে পড়ার বিকল্প নাই, এটা পড়তেই হবে। এটা না পড়লে আপনাকে আপনার রাইটিং ইমপ্রুভ হবে না, সোজা হিসাব। দেখেন কিভাবে বলে দিচ্ছে, যে ইফেক্টিভ ওভারভিউ ক্যান ফাংশন এজ আ কনক্লুশন, এটাই আপনার কনক্লুশন হিসেবে কাজ করছে। সো এটাতে আপনার মানে গুরুত্ব দিতে হবে। Overall, a majority of graduates secured full-time employment, with freelance consultants and government workers generally earning higher salaries than those in the private sector. যারা প্রাইভেট সেক্টরে কাজ করতেছে ওদের সাথে কম্পেয়ার করে দিচ্ছে। এটা দেখে দেখে আপনি আজকে পড়েন, এই সেন্টেন্সটা হুবহু খাতার মধ্যে লেখেন। এইরকম একটা কোয়েশ্চেন আপনি অন্য একটা বই থেকে ফাইন্ড আউট করেন, সেটার ওভারঅল মানে ওভারঅল এইভাবে লেখার চেষ্টা করেন, ইন্ট্রোডাকশনটা লেখার চেষ্টা করেন, তাহলে দেখবেন এইটা আপনার মাথায় ঢুকে গেছে। বুঝাইতে পারছি? হুম। এট দ্য সেম টাইম আপনি সিনোনিম জানতেছেন, খুব কঠিন কিছু না। এই যে ওয়ান এর সিনোনিম সিঙ্গেল আপনি তো জানেনই, ইলুস্ট্রেট আপনার জানা আছে, হ্যাঁ। অনেক কিছুই এইখানে দেখা গেছে যে 80% আপনি জানেন কিন্তু অ্যাপ্লাই করতে পারেন না। সো টু অ্যাপ্লাই ইন ইউর রাইটিং ইউ নিড টু রিড মোর। রাইটিং লেখার আগে ধরেন আপনি কালকে একটা রাইটিং লিখবেন, আজকে সারাদিন ওইটা নিয়ে রিসার্চ করবেন যে কিভাবে এটার উপর একটা ভালো লেখা আমি প্রেজেন্ট করতে পারি। তার মানে আমার পড়তে হবে। কি পড়বো, আমি কি এটা হুবহু লিখে দিব না, এখান থেকে আইডিয়া নিব। কিন্তু আইডিয়া নিলাম সবকিছুই করলাম, আবার সেই একই গতানুগতিক লেখা লিখলাম, তাহলে হবে না। সো ওইগুলা যাতে আমি বাদ দিতে পারি, এইগুলা নিয়ে আমার কাজ করতে হবে। যে দ্য প্রোভাইডেড পাই চার্ট illustrates the employment status of anthropology graduates from a single university. সুন্দর একটা লেখা, এভাবে লেখলে তো আপনাকে 9 দিবে। আপনিও এইরকম সেন্টেন্স লেখেন 10 বার, 10টা রাইটিং টাস্ক 1 এর ইন্ট্রোডাকশন লেখেন আজকে।
ইন্ট্রোডাকশন নিয়ে আপনার ঝামেলা থাকবে না। যেহেতু এখানে দুইটা চার্ট দেওয়া আছে, একটা পাই চার্ট একটা টেবিল চার্ট, সেই কারণে এই যে হোয়াইল দিয়ে বলে দিচ্ছে, যেখানে আমরা লক্ষ্য করতেছি টেবিলটা শো করতেছে কি দ্য স্যালারিজ অফ দোজ হু আর এমপ্লয়েড আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে যারা কাজে নিযুক্ত হবে। বুঝতে পারছেন? হুম। তো আপনার সবকিছু কিন্তু আছে। আপনি এই যে গুগলে গিয়ে সার্চ দিবেন, ইউটিউবে গিয়ে সার্চ দিবেন, সবকিছুই পাবেন। এই যে কনক্লুশন আপনার বাধ্যতামূলক না, দিতে হবে সেরকম না। কনক্লুশনের অন্য জিনিস আমি এখানে ওভারভিউ দিয়ে দিচ্ছি, এই যে ওভারভিউ, এটাই আমার, সে বুঝে যাবে যে আমি কি মানে বুঝাইতে চাচ্ছি, আমার মেইন জিনিসটা কি, কোন জিনিসটাতে আমি মানে ফোকাস করছি, ওভারঅল কি দেখা যাচ্ছে। দ্যাটস ইট। শুধু এটা না, এটার আপনি স্যাম্পল আনসার পাবেন কয়েকটা। আপনি নিচে আসেন, এখানে অনেক কিছু আছে, অনেক কিছু আপনি পাবেন। বুঝতে পারছেন? কিন্তু প্রথমে যেটা পাবেন সেটা আপনি পড়েন। হুম। তারপরে দেখেন এখানে বলে দিছে যে কি ক্যারেক্টারিস্টিক্স অফ আ 9 ব্যান্ড রেসপন্স। আপনাকে 9-এ 9 দিবে তখনই যখন যে টাস্ক অ্যাচিভমেন্ট, কোহেরেন্স এন্ড কোহেশন, এই লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এই সবগুলো যখন আপনার ঠিকঠাক থাকবে। আর এই সবগুলো ঠিক করার জন্য বা ইমপ্রুভ করার জন্য ইউ নিড টু রিড স্যাম্পল আনসার্স ফ্রম ইউর ক্যামব্রিজ বুক or from Google or from ChatGPT, whatever you use to improve your writing. But you need to read every day before going to write something. স্যাম্পল আনসারের তো অভাব নাই, হাজার হাজার স্যাম্পল আনসার। এই যে দেখেন কত কত প্রশ্ন আছে। আপনি এইখানে যদি টেস্ট অনেক জায়গায় টেস্ট 2 দেই, ওইটাও চলে আসবে আমার হুবহু। এই মোডে চলে গেছে, আচ্ছা। এই যে দেখেন এখানে আপনার এই যে শো মোডে গেলেই এখানে সবকিছু চলে আসতেছে। এই যে ধরেন আপনি এখানে যে ডিপার ইন এআই মোড দিলেন, বা এই যে এখানে আছে, সবকিছুই পাবেন। রিসোর্স সব দেওয়া আছে। বুঝতে পারছেন? সামনে আসেন, আর 1 মিনিট পরে কেটে যাবে। কাম অন ক্যামেরা। হুম। তো সব কথার শেষ কথা হলো যে আপনার রাইটিং ইমপ্রুভ করতে গেলে আপনার এই কাজগুলা করতে হবে। না হলে ওই গতানুগতিক স্ট্রাকচারই আপনার রাইটিং এ আসবে। আপনি হয়তোবা মানে বলতে পারেন যে আমি তো অনেক চিন্তা করতেছি, কিন্তু ওই যে সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে চিন্তা না করলে আপনার সেন্টেন্স ইমপ্রুভ হবে না। এটা সোজা হিসাব। তো আপনার সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কাজ করতে হবে। তো আজকে আপনার কাজ কি বলেন? এতক্ষণ তো পেঁচাল পারলাম, এখন আপনি কাজের কথা বলেন। পেঁচাল বাদ দিলাম, এখন বলেন আপনার কাজ কি। গুগল থেকে সেন্টেন্স স্ট্রাকচার, গুগল থেকে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, ওই যে আপনি নট যেগুলো অনলি ফ্রম দেখাই দিলেন গুগল এগুলো বাট অলসো সম্পর্কে ফ্রম দেখতে ইউর হবে। ক্যামব্রিজ বুক। বইয়ের পিছনে যে স্যাম্পল আনসার গুলো আছে সেগুলো হইলো বেস্ট। গুগল হলো পরের হিসাব, গুগলকে ধরবেন আপনি 2 নম্বরে। আগে ক্যামব্রিজ বই, বইয়ের যেগুলোর পিছনে স্যাম্পল আনসার পড়বেন। আচ্ছা। এই স্যাম্পল আনসার পড়তে হবে, সেন্টেন্স কেটে যাবে হঠাৎ করে, সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কাজ করতে হবে, দেন আপনার রাইটিং এর সবকিছু ঠিক হবে। হুম। যে গ্রামার নিয়ে কাজ করবেন, মানে আমি একটু আগে যেভাবে দেখাইছি যে একটা মানে ভালো মানের লেখা পড়লে আপনি অনেক আইডিয়া পাবেন যে না আমাকে কিভাবে ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশন কিভাবে লিখতে হবে, কোথায় কি কি অ্যাড করলে লেখাটা একটু ভালো হবে। বিকজ ইউ আর প্র্যাকটিসিং টু ইমপ্রুভ ইউর সেলফ, নট টু প্রেজেন্ট দ্য সেম থিং অল দ্য টাইম। আচ্ছা। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন।